দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ এবং সেই সঙ্গে আগামীর বাজেট নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের কৃষি খাতের অন্যতম উদ্যোক্তা এবং সেই সঙ্গে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে দেশের অন্যতম পথিকৃৎ মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আলোচনার শুরুতে আমরা বলতে চাই সেটি হচ্ছে যে একটা সময় ছিল যখন বাংলাদেশে কৃষি ব্যবস্থা মানেই ছিল হালের গরু, লাঙ্গল দিয়ে চাষাবাদ, কিন্তু সময়ের পরিবর্তন তো এখন আমরা লক্ষ্য করছি যে সেখানে ট্রাক্টর এসেছে, হারভেস্টর মেশিন এসেছে, সেই সঙ্গে রিপার মেশিন, অর্থাৎ চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। তো আসলে এই যে বাংলাদেশের যে কৃষির ক্ষেত্রে যে বিপ্লব কিংবা রূপান্তর, এটি আসলে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি, এখন কি অবস্থা সেটা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আগে গরু দিয়ে চাষ লাঙ্গল হতো বা হাতের মাধ্যমে হারভেস্ট করা হতো, কিন্তু এখন এই পরিস্থিতি সম্পূর্ণ বদলায় গেছে এবং এটা আসলে আর্লি 90s থেকে এটা আরম্ভ হয়েছে এভাবে। আর আমি যদি ইন শর্ট বলি তাহলে যদি আপনি চাষাবাদ বা কাল্টিভেশন বা ল্যান্ড প্রিপারেশনের কথা যদি বলি, সেইটা এখন প্রায় 98-99%ই ট্রাক্টর দিয়ে, যন্ত্র দিয়ে চাষ হচ্ছে, হয় 4 হুইল ট্রাক্টর দিয়ে আর না হলে 2 হুইল পাওয়ার টিলার দিয়ে। এখন লাঙ্গলের চাষ আর নাই, এটা 98-99% হলো এই চিত্র। পক্ষান্তরে যদি আবার আমি বলি যে হারভেস্টের, যেটা আগে হাতে করা হতো, আমরা প্রথমে রিপার মেশিন, যেটাতে শুধু ধানটা কাটা হয়, সেইটা ইন্ট্রোডিউস করেছিলাম। এর পরবর্তী পর্যায়ে কম্বাইন হারভেস্টারও এসেছে, কিন্তু কম্বাইন হারভেস্টার দিয়ে যে ধান কাটাটা হচ্ছে সেইটা ধরেন এখন 15-20% এই মেশিন দিয়ে করা হয়, 80% কিন্তু এখনও হাতেই কাটা হচ্ছে। আর ধান লাগানো, যেটা চারাগুলো লাগানো হয়, সেটা এখনও হাতেই ধরেন 98%-99% হাতেই হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা 1% মেশিন দিয়ে করতেছি। সুতরাং ল্যান্ড প্রিপারেশন বা কাল্টিভেশনে প্রায় যান্ত্রিকরণ হয়ে গেছে, কিন্তু হারভেস্টারে এখন আরও যেতে হবে হারভেস্টে। আর ওই চারা রোপণেও আমরা এখনও হাতে করছি। জি, এই হলো মোটামুটিভাবে একটা চিত্র। তো এই যে কৃষি যান্ত্রিকরণের যে সুবিধাটা, এর ফলে তো কৃষকের উৎপাদন খরচও অনেকটা কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আসলে সেটি কতটা আমাদেরকে হেল্প করছে? আপনি ঠিকই বলেছেন যে প্রথমে যদি আমরা ওই চাষাবাদের কথা বলি, আপনি ট্রাক্টর দিয়ে যদি জমি চাষ করেন তাহলে প্রায় 30-40% আমরা বলি যে কম খরচে এইটা চাষ করা যায়। হ্যাঁ, এবং সময়ও প্রায় 1/3 কমে যায়, বেঁচে যায়। তাহলে আপনার সময় বেঁচে গেল, খরচও কম। আবার আপনি যদি এই ধান হারভেস্টের কথা বলেন, ওই হারভেস্টও যদি আপনি ম্যানুয়ালি করেন এবং মেশিন দিয়ে করেন, মেশিনে করলে, হারভেস্টার দিয়ে করলে 30-40, কোনো জায়গায় 50% কম খরচে আপনি হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, তাছাড়া আরেকটা যেটা হয় হারভেস্টারের ক্ষেত্রে, আপনি যদি ম্যানুয়ালি ধান কাটেন তাহলে সেই ক্ষেত্রে ধরেন তারপর এটাকে আবার বাড়িতে নিয়ে যাওয়া, মারাই করা, এগুলাতে প্রায় ধরেন একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 12-14% ওই ক্রপ লস হয়। আবার যদি হারভেস্টারে করেন তাহলে এখানে অল্প লস হয়, সেখানে 1-2% লস হয়। তার মানে আপনি হয়তো 8-10% ক্রপই পুরো বাংলাদেশে বাঁচায় দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হারভেস্টারের তো কৃষকদের জন্য অনেক ভালো। আপনি যেরকম ফসলও বেশি পাচ্ছে, খরচও কম। এবং আমরা প্রায় বলি যে নষ্ট কম হচ্ছে, যে কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছে না, চাষাবাদ করে লাভবান হয় না। তারপরে এখন তো শ্রমিক সংকটের কথা আমরা শ্রমিক সংকটের যদি কথা বলেন, শ্রমিকের তো এখন যেটা হচ্ছে যে কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না, ও কনস্ট্রাকশনে যাচ্ছে বা গার্মেন্টসে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে, তার জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না কিন্তু। এবং আমি এখানে আরেকটা কথা বলি যে কৃষকের এখন ওইটাও একটা স্ট্যাটিস্টিক্স আসছে, কৃষকের অ্যাভারেজ বয়স, এটা কয়েক বছর আগে আমি দেখছিলাম 48 ইয়ার্স,
বা এখন 50 হয়ে গেছে, তার মানে ঠিক হলো যে আরও 20 বছর পরে তো আরও বেড়ে যাবে। তো বেড়ে গেলে তো আপনি এই কৃষক দিয়ে বা কৃষি শ্রমিক পাবেন না। কিংবা আমরা দেখছি যে কৃষি শ্রমিকের যে সংকট এবং ভবিষ্যতে হয়তো এই সংকটটি আরও জোরালো হবে। তো এই যে কৃষি যান্ত্রিকরণ, তো সেই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে এটি তো একটি বড় সহায়ক হিসেবে কাজ করেছে। আপনি ঠিকই বলেছেন যে যখন কৃষক, আমি যে বয়সের কথাটা বললাম যে এখন তো আর কৃষকের ছেলে কৃষক হচ্ছে না, সুতরাং তাহলে কৃষি কাজ করবে কে? তাহলে এই যন্ত্রই হলো আপনার ভরসা। সুতরাং আমরা যেটা বলেছি যে চাষাবাদ আমরা প্রায় 99% মেকানাইজড হয়ে গেছে। এখন হারভেস্টিংটা যদি হয় এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে যেটা আমরা চারাগুলো রোপণ করবো সেটা যদি হয়ে যায় তাহলে কাজটা হবে আর কি। এই যে কৃষি যান্ত্রিকরণের কথা বলছি, নতুন কৃষি বিপ্লবের কথা আমরা বলছি, কিন্তু প্রান্তিক কৃষক যারা, তারা আসলে এই কৃষি যান্ত্রিকরণের সাথে আসলে নিজেদেরকে কতটা খাপ খাইয়ে নিতে পেরেছে বা পারছে? এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। অনেকেই এই প্রশ্নটা করে যে প্রান্তিক কৃষকরা তো এই যন্ত্র কিনতে পারবে না। হ্যাঁ, আসলেও তাই, যে যেহেতু একটু এই যন্ত্রগুলা ইম্পোর্টেড যন্ত্র, ট্রাক্টর বলেন, কম্বাইন হারভেস্টার বলেন, এগুলা আসলে ঠিক প্রান্তিক কৃষকরা কিনতেছে না। আমরা এখন এখানে যেটা হয়েছে যে কিছু যারা একটু কিছু উদ্যোক্তা বা এন্টারপ্রেনার বাংলাদেশের, কিংবা যারা বড় গৃহস্থ, হ্যাঁ, যাদের কাছে একটু টাকা পয়সা আছে, এরকম একটা শ্রেণী কিন্তু তৈরি হয়েছে যারা এই যন্ত্রটা কিনে অন্য জমি চাষ করতেছে, করে হায়ারিং বেসিসে করতেছে, মানুষের জমি চাষ করে দিচ্ছে, করে ও টাকা ইনকাম করছে, ও লাভবান হচ্ছে, পক্ষান্তরে কৃষকরাও লাভবান হচ্ছে। এইভাবেই এই কৃষি যান্ত্রিকরণটা আগাচ্ছে, মানে প্রান্তিক কৃষকরা কিনতে পারছে আর কি। কিন্তু এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করার ক্ষেত্রে তো কৃষকের অনেক টাকার প্রয়োজন, কারণ আমরা জানি যে এই মেশিনগুলো কিনতে 30-40 লাখ টাকা লাগে। একজন কৃষকের পক্ষে তো এই টাকাটা আসলে বহন করা সম্ভব না। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ কৃষকের অবস্থাটাও আসলে ওই পর্যায়ে না, যেহেতু কৃষক সময় মতো তার পণ্যের দাম পান না, কিংবা বড় কৃষকের সংখ্যাও খুব কম, উদ্যোক্তার সংখ্যাও খুব কম, বড় গৃহস্থও কম। সেক্ষেত্রে কৃষক আসলে কিভাবে এই যন্ত্রটি সহজে কিনতে পারে? বা আগে তো একটা ভর্তুকি ছিল, এখন কি সেই ভর্তুকিটি পাচ্ছে? সরকারি ভর্তুকির কথা বলেছেন, এটা ঠিকই আছে। আমরা 2010-11 সালে ট্রাক্টরের ভর্তুকি ছিল, ট্রাক্টরের ভর্তুকি এখন নাই। গত 2000 সালে একটা ভর্তুকি স্কিম চালু হয়েছিল প্রায় 3200 কোটি টাকার মতন, যেটা 2025-এর জুনে শেষ হবে। ভর্তুকিটা ভালো ছিল। কম্বাইন হারভেস্টারের জন্য আপনার 50% সরকারি ভর্তুকি ছিল পুরো বাংলাদেশে। হাওড় এলাকায়, কোস্টাল বেল্টে 70% পর্যন্ত ছিল, এবং আমাদের ভালো কম্বাইন হারভেস্টার, রিপার এগুলা কিন্তু বিক্রি হচ্ছিল। হঠাৎ করে গত বছর কিছু অনিয়ম হয়েছে, যেটা আমাদের ভিতরেই অনেকে কিছু অনিয়ম করেছে, যে মেশিন সাপ্লাই না দিয়েও ভর্তুকির টাকা নিয়ে যায়। তো এইটা গত বছরের থেকে এই স্কিমটা বন্ধ আছে। তো এইটা নিয়েও আমরা অনেক কথা বলতেছি যে এটা না নেওয়ার ফলে গত বোরোতেও গত আমনেও আমরা কিন্তু তেমন কম্বাইন হারভেস্টার, রিপার বিক্রি করতে পারি নাই। পক্ষান্তরে আমরা ইম্পোর্ট করে রেখেছি কিন্তু বিক্রি করতে পারি নাই। এই বছর এই বোরোতে এসে তারপরও আমরা ভর্তুকি ছাড়াই লোনে এগুলা বিক্রি করেছি আর কি। তো এই ভর্তুকিটা আমরা অনেকভাবে চেষ্টা করতেছি বলার জন্য যে ভর্তুকিটা চালু করা দরকার, বিশেষ করে কম্বাইন হারভেস্টার। এই যে আপনারা তো যন্ত্রপাতিগুলো ইম্পোর্ট করছেন, কিন্তু সেগুলো আপনারা বিক্রি করছেন কিভাবে? যে আপনারা বলছেন যে কিস্তিতে আপনারা দিচ্ছেন, তো সেটি কি এরকম যে কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে আপনাদের এই যন্ত্রটি কিনছে এবং পরে সে ব্যাংক আপনাদের টাকাটা পরিশোধ করে দিচ্ছে, নাকি আপনারা যন্ত্রপাতি কিনে নিয়ে আসছেন এবং কৃষক সরাসরি আপনাদের কাছ থেকে কিনছে এবং এখানে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে? আচ্ছা, হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে প্রথমে যদি কৃষি যন্ত্রের জন্য যে কোনো কারণেই হোক, ব্যাংক থেকে এই উদ্যোক্তাদের ডাইরেক্ট কোনো লোন এখন পর্যন্ত দিচ্ছে না, যদিও আমরা গত 25-30 বছর ধরে ওই একই কথা ব্যাংকে বলে যাচ্ছি। তো আমরা এখানে যেটা করে হয়েছে বাংলাদেশে, যে আমরা যারা ইম্পোর্ট করছি এই মেশিনগুলাই আমরা হায়ার পারচেজে আমরা নিজেরা দিচ্ছি,
যেই উদ্যোক্তা বা আজকাল আমরা ওই এলএসপি অনেক সময় বলি, লোকাল সার্ভিস প্রোভাইডার, এদেরকে ওরা একটা ডাউন পেমেন্ট দেয় 20-25% দিল, আর বাকিটা আমরা কোনো ক্ষেত্রে 3 বছর 4 বছরের জন্য আমরা মান্থলি ইনস্টলমেন্টে ওরা দেয়। এইভাবে আমরা এই মেশিনারি ইন্ডাস্ট্রিটা এইভাবেই চলছে। আপনারা এটি মনে করেন কি না যে এই যে কৃষি রূপান্তরের কথা বলছি, আমরা কৃষি বিপ্লবের কথা বলছি, কৃষক যদি সরাসরি ব্যাংক থেকে এই যন্ত্রপাতি কেনার জন্য লোন পেত, তাহলে এটি নতুন মাত্রা যোগ করতো কি না? ঠিকই বলেছেন। আসলে আমরা ওই কথাটাও বলতেছি যে কৃষি এই যে যন্ত্রগুলাকে এগ্রিকালচারের একটা পার্ট বলছি, অন্য জায়গায় কৃষি লোন যখন দিচ্ছে লোন পাওয়া যায়, কিন্তু কৃষির যন্ত্রের জন্য এগ্রিকালচার ট্রাক্টর আপনি কিনতে যান, লোন পাওয়া যাচ্ছে না, কম্বাইন হারভেস্টার লোন আমরা পাচ্ছি না। তো এইটা আমরা সবসময় বলে আসতেছি যে কৃষি যন্ত্রের জন্য একটা লোনের যদি ব্যবস্থা করা হয় তাহলে তাছাড়া আমাদের ইম্পোর্টারদের পক্ষে এই যে আমরা ইনস্টলমেন্টে লোন দিতেছি ইয়েতে, এবং এটার কালেকশন আমাদের করতে হয়, করে আমরা টাকা পাবো কোথায়? আমরা সেই ব্যাংক থেকেই টাকা নিচ্ছি, এই টাকা আবার লোন ব্যাংকে আবার শোধ করতে হয়। সুতরাং এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো কৃষি যন্ত্র ইম্পোর্ট করা এবং এর আফটার সেল সার্ভিস, পার্টস, ব্যাকআপ এগুলো দেওয়া। আর কৃষি এই যন্ত্রের লোনটা তো ব্যাংক দিবে। তো ওই কথাটাই আমরা সবসময় বলে আসছি। সরকার তো সারে ভর্তুকি দিচ্ছে, তো এবং কৃষিক্ষেত্রেও ভর্তুকি সরকারের আছে, তাহলে সেই ভর্তুকি কেন এই যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কেন সেই ভর্তুকিটা থাকবে না? বা আপনারা এটি মনে করেন কি না যে এটি আসলে সবসময় চলমান থাকা উচিত? সেটা আমাদেরও প্রশ্ন যে যদি সারে ভর্তুকি হয় বা অন্য জায়গায় ভর্তুকি, তাহলে কৃষি যন্ত্র তো দেওয়া দরকার। আর এখন যেই কারণে বন্ধ হয়েছে, কিছু অনিয়ম হয়েছে, তো অনিয়ম হলে পুরো কৃষি সাবসিডি প্রোগ্রামটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো এটা ঠিক হলো। যে অনিয়ম করেছে তাকে শাস্তি দেওয়া হোক, যে মেশিন না দিয়ে টাকা নিয়ে গেছে সেটাই আমরা বারবার বলতেছি যে অন্য যেরকম আপনি বললেন যে সারেতে বা অন্য কিছুতে কৃষি ভর্তুকি আছে, তাহলে কৃষি যন্ত্রে কেন থাকবে না? হ্যাঁ, আপনি বলছিলেন যে কৃষক আসলে এই যন্ত্রটি কেনার জন্য ব্যাংকের কাছ থেকে লোন পাচ্ছে না, তো আপনি বলছিলেন যে পাশাপাশি যে ডলারের দাম বাড়ার কারণে এই যন্ত্রের দামটা বেড়ে গেছে। তাহলে আপনারা যারা ইম্পোর্ট করে আনছেন, তাহলে আপনারা কিভাবে ব্যবসায় টেকসই হচ্ছেন বা কিভাবে আপনারা ব্যবসা টিকিয়ে রাখছেন? আমরা আসলে এটা আপনি ঠিক বলেছেন যে আমরা আসলে একটু বেশ কষ্টসাধ্য হচ্ছে, কারণ কম্বাইন হারভেস্টার আমরা ধরেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, ধরেন 30 লাখ থেকে 40 লাখ টাকা মতন একটা যন্ত্র, তো এইটা বা ট্রাক্টরের দাম ধরেন 15 থেকে 20 লাখ টাকা লাঙ্গল টাঙ্গল সহ। তো এইটা তো আমাদের যারা উদ্যোক্তা আছে বা এলএসপি যেটা আমরা বললাম, ওদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, তো আমরা দিচ্ছি, এটা আমাদের জন্য আমরা বেশ একটু হুমকির সম্মুখীন, যে আমরা তারপর কালেকশনটা আমাদের করতে হয়। যেরকম ব্যাংকের পক্ষে ওদের টাকা কালেকশনের একটা সিস্টেম আছে, আমরা তো এই কাজ করি না, আমাদের তো অন্য ইম্পোর্ট করা এবং এটাকে সেল করা, কিন্তু এই সেলের সাথে আমাদের ওই ব্যাংকের কাজটাও আমাদের করা লাগতেছে। আমাদের গত 1 বছর 2 বছর, আমি যেহেতু আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেছে, প্রথমে তো এলসি করাই আমাদের জন্য খুব কষ্টসাধ্য হতো, এবং ডলারের অনেক দাম বেড়ে যাওয়াতে কৃষি যন্ত্রের এই কম্বাইন হারভেস্টার ট্রাক্টরের দাম বেড়ে গেছে। এর জন্য আমাদের জন্য বেশ একটু এই সেক্টরটা কৃষি যান্ত্রিকরণের সাথে যারা জড়িত, যারা ইম্পোর্টার বা যারা আছে, আমরা কিন্তু বেশ একটু চাপের মধ্যে আছি। আর এসব কারণে কি আপনাদের যন্ত্র বিক্রি কমে গেছে কিনা? বিশেষ করে হারভেস্টিংয়ে আমাদের অবস্থা একদম খুবই খারাপ। আমরা অনেক মেশিন ইম্পোর্ট করেছি, দেন আমরা সেল করতে পারি নাই, ব্যাংক আবার এদিকে চাপ দিতেছে। আর ট্রাক্টরে যেহেতু ভর্তুকি নাই, ট্রাক্টরটা শুধু ওই যে ডলারের দাম বেড়ে যাওয়াতে দামটা বেড়ে গেছে। সুতরাং এই ভর্তুকি এটা খুবই আমি মনে করি যে দরকার। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমরা আলোচনার পর আবারও ফিরে আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের কৃষির যান্ত্রিকীকরণ এবং আগামীর বাজেট নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। জনাব সাদিদ জামিল, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে বিরতির আগে আমি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম, এই যে আপনারা যন্ত্রপাতিগুলো আমদানি করছেন, বিক্রি করছেন, তো সেখানে তো ভ্যাট ট্যাক্সেরও একটা ঝামেলা রয়েছে, তো সেটি আসলে দাম বাড়িয়ে দিচ্ছে কিনা এই যন্ত্রটির? হ্যাঁ, আমাদের সুপারিশ হলো এইভাবে মেশিনারির উপরে আপনার ডিউটি কম 1% আছে, কিন্তু এর সাথে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ভ্যাট আছে। তো এই এআইটি এবং ভ্যাট যেটা আছে সেটা যদি ইম্পোর্ট পর্যায়ে উঠায় দেওয়া যায় তাহলেও কিন্তু দামটা একটু কমবে। যেহেতু ডলারের দাম অনেক বেড়ে গেছে, মেশিনের দাম বেড়ে যাচ্ছে, এটা এখন ক্রয় ক্ষমতার একটু বেশ অসুবিধা হচ্ছে। তো এইখানে যদি এটা করে, আবার আমাদের যেরকম স্পেয়ার পার্টসেরও আমরা ইম্পোর্টও ভ্যাট দিচ্ছি, আবার যখন স্পেয়ার পার্টস সেল করি সেখানেও আবার ভ্যাট আছে, ডাবল হচ্ছে। জি, এবং যন্ত্র বিক্রি ইয়েতেও ভ্যাট আছে। তো এগুলো যদি উঠে দেওয়া যায় তাহলে কিছুটা সহনশীল হবে। বাংলাদেশ ব্যাংকের যে কৃষি ঋণ নীতিমালা আছে সেখানে তো বলা আছে যে একটি ব্যাংককে তার মোট ঋণের 2% কিংবা 2.5% কৃষি ঋণ বিতরণ করতে হবে, কিন্তু সেই ব্যাংকটি কৃষি ঋণ বিতরণ করছে হয়তো শস্য উৎপাদন করার ক্ষেত্রে, কিন্তু একটি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে তো এই ঋণটা পাচ্ছে না। তো আপনারা মনে করেন কি না যে আসলে এই নীতিমালায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত? সেটাই অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা সেইখানে হলো প্রত্যেকটা ব্যাংকই, সরকারি বেসরকারি, ওনারা যেটা ইনভেস্ট করে তার 2.5% কৃষিতে ইনভেস্ট করতে হবে। তো এখানে একটা যেটা সমস্যা হয়, আমরা যেটা শুনেছি যে এই 2.5%ও আবার আপনার কৃষিতে পুরো লোন না দিয়ে এনজিওদেরকেও দেয়, সেটাও কিন্তু বলা হয় যে এটা ওই কৃষিতে লোন দিচ্ছে। হ্যাঁ, এইটা একটা জিনিস। আরেকটা হলো যে এই যে কৃষির মধ্যে যদি এরকম স্পেসিফিক বলে দেওয়া হয় যে ঠিক আছে এই 2.5%-এর মধ্যে 0.5% বা 1% বা যেটি হোক, যে কৃষি যন্ত্র কেনার জন্য লোন দিতে হবে, তাহলে কিন্তু কৃষি, এই যে আমরা চেষ্টা করছি যে আরও কীভাবে মেকানাইজেশনটা বাড়ানো যায়, তাহলে কিন্তু বাড়তে পারে। আমাদের এখন মেইন যদি আমাকে বলেন সবচেয়ে বেশি প্রবলেমটা কি, এই অ্যাক্সেস টু ফিন্যান্সটা পাচ্ছে না যারা এই যন্ত্র ক্রয় করতেছে, এইখানে জোর দেওয়াটা দরকার। তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন যে কৃষকের আসলে কম সুদে এই যন্ত্রপাতিগুলো ক্রয় করার ক্ষেত্রে ঋণ দরকার এবং সেই সঙ্গে সরকারের নীতিগত সহায়তা দরকার? কারেক্ট, এটা আপনি একটু ঠিকই বলেছেন যে আমাদের লো ইন্টারেস্ট, এখন ইন্টারেস্টটা অনেক বেড়ে গেছে আমাদের ইম্পোর্টের ইয়েতেও, আবার সব জায়গায় প্রায় 15% এর মতন ইন্টারেস্ট হয়ে গেছে, যেটা আমরা আগে 9% দিতাম। এইখানেও আরেকটা সমস্যা হচ্ছে, যদি কৃষির জন্য যদি কম দরকার, খুবই দরকার। এই যে আপনারা তো আধুনিক নানান কৃষি যন্ত্রপাতি ইম্পোর্ট করছেন, কিন্তু উন্নত বিশ্বে তো দেখা যাচ্ছে যে আরও অনেক রকমের যন্ত্রের ব্যবহার হচ্ছে। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে এই কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আরও নতুন কি যন্ত্র আপনারা ইনক্লুড করার চেষ্টা করছেন কিংবা কৃষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটি আপনারা আগে করেছেন, যেমন ট্রাক্টরের পরিচয় আপনারা করে দিয়েছিলেন, তো সেই রকম আরও নতুন নতুন কি প্রযুক্তি আপনারা ভবিষ্যতে ইনক্লুড করবেন? হ্যাঁ, আমরা আসলে এগুলো তো ধরেন আমি তো এখন এই যন্ত্র চাষাবাদ এবং হারভেস্টের কথা বলছি। এখন আপনি ধরেন এই যে সার বা কীটনাশক, এগুলো এখন কিন্তু উন্নত বিশ্বে ড্রোন দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কিন্তু ড্রোন মানে সিকিউরিটি কারণে ইম্পোর্টটা ব্যান। আমরা এটা নিয়েও চিন্তাভাবনা করতেছি, কিন্তু ড্রোনের ব্যবহারটা নাই, এইটা সামনে হয়তো আসবে। তারপরে এই যে ফার্টিলাইজারের, আপনি দেখেছেন যে ফার্টিলাইজারে আমাদের জমিতে অনেক বেশি ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, কিন্তু যদি ফার্টিলাইজার কোন জমিতে কতটুক কী ফার্টিলাইজার, ধরেন ইউরিয়া বা টিএসপি, এমওপি যেটা লাগবে, সেটা যদি আমরা ঠিক করে ওই সমপরিমাণ ফার্টিলাইজার দেই, তাহলে এই ইয়েগুলো আস্তে আস্তে কিন্তু সামনে ভবিষ্যতে আসবে। না, এই সমস্ত নানান যন্ত্রপাতি তো আপনারা নিয়ে আসছেন, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে তো অনেক জিনিসের উৎপাদন বাংলাদেশেও হয়, এমনকি গাড়িও আমরা উৎপাদন করছি। তাহলে এই সমস্ত যন্ত্রপাতি বাংলাদেশে কেন উৎপাদন হবে না, কিংবা অ্যাসেম্বলি তো করা যায়, সংযোজন তো করতে পারে, সেটি কেন হচ্ছে না? আসলে তৈরি হতে পারবে না কথাটা ঠিক না। আমার মনে হয় আমাদের এখানে কিছু চেষ্টা আছে, তবে আমি বলবো যে ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার এগুলো একটু
এই টেকনোলজিটা ঠিক এই মুহূর্তে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করাটা বোধহয় একটু কষ্টকর। অ্যাসেম্বল, হ্যাঁ ওইটাই আমি বলছি যে প্রথমে আমরা অ্যাসেম্বলের দিকে যেতে পারি, অ্যাসেম্বল করার পরে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে গেলাম। যদিও বাংলাদেশে কম্বাইন্ড হারভেস্টার এর জন্য বিডি রাইস রিসার্চ ইনস্টিটিউট ওরা চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো হবে। তবে ছোট কৃষি যন্ত্র যেরকম আপনার রিপার বা আপনার পাওয়ার থ্রেশার এগুলো কিন্তু বাংলাদেশে হচ্ছে। তো ভবিষ্যতে দেখা যাক, আমার মনে হয় কৃষি যন্ত্র একসময় আমরা এখানে ম্যানুফ্যাকচার করতে পারবো। যন্ত্রপাতি যদি বিক্রি যদি কমে যায়, কৃষক যদি সেটি ব্যবহার না করে, তাহলে আমরা যে কৃষি বিপ্লবের কথা বলছি বা কৃষির আধুনিকীকরণ কিংবা যান্ত্রিকীকরণ বলছি, তাহলে সেখানেও তো একটা মন্থর গতি পরিলক্ষিত হবে। না, আপনি ঠিকই বলছেন। যেমন কম্বাইন্ড হারভেস্টারে এখনই আমাদের সেন্সার বেসড কম্বাইন্ড হারভেস্টার আসতেছে, ওইখানে এই কম্বাইন্ড হারভেস্টারটা কোথায় এই জমিটা হারভেস্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন। আবার কতটুক জমি হারভেস্ট করলেন এইটা বোঝা যাচ্ছে ওই সেন্সার দিয়ে। তারপরে আপনি কতটুক এখান থেকে ফসল পেলেন, ধানটা কাটলেন, সেইটার ইয়েটা পাবেন। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আগে এই কম্বাইনে ছিল না, এখন এই সেন্সার হওয়াতে এই জিনিসগুলো কিন্তু আসতেছে এরকম। তারপরে এরকমও হচ্ছে, ধরেন এখন ওইটা আমি অবশ্য বেশি বলে ফেলা হবে যে ট্রাক্টর চলছে কিন্তু ড্রাইভার নাই, অপারেটর নাই, ও রিমোট দিয়ে করতেছে। এটাও আমরা বেশ কিছু দিন ধরেই চলতেছে, এগুলো হয়তো সামনে আসবে। তারপরে আপনি ইলেকট্রিক ট্রাক্টর আসবে, যেহেতু এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, এগুলো আসবে ধীরে ধীরে। এখন তো আমরা দেখছি যে সব ক্ষেত্রেই এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তো আপনারা মনে করেন কিনা যে ভবিষ্যতে এই কৃষি যান্ত্রিকরণের ক্ষেত্রেও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হবে? ওই যে আমি যেটা বললাম যে তখন দেখা যাবে যে অপারেটর ছাড়াই ট্রাক্টর চলতেছে, এই জিনিসগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়েটাও আসবে। আমরা আলোচনার আসলে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো আপনার আর কিছু বলার আছে কিনা যেটি হয়তো আমার প্রশ্নে আসেনি কিন্তু আপনারা সরকারকে বলতে চান বা সুপারিশ আকারে উপস্থাপন করতে চান, এমন কি কিছু আছে কিনা? তা আমি ফাইনালি যেটা বলবো যে সরকারের যে কৃষি যন্ত্রের উপরে যে ভর্তুকি, যেটা এখন আপাতত বন্ধ আছে, কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, এরকম বেড প্ল্যান্টার, সিড প্ল্যান্টার, এগুলার জন্য এই ভর্তুকিটা যাতে আবার চালু হয়, এইটা খুবই জরুরি। এবং এটা যদি আর ধরেন 5 থেকে 10 বছর এটা চালু রাখতে পারে, তাহলে আমরা এই মেকানাইজেশনটা একদম কমপ্লিট হবে। এইটা আমার একটা ইয়ে। আর দ্বিতীয় হলো ওই অ্যাক্সেস টু ফিন্যান্স, যেটা যে ব্যাংক লোন, যাতে কৃষি যন্ত্র যারা কিনবে, ট্রাক্টর কিনুক, কম্বাইন্ড হারভেস্টার কিনুক, এই লোনটা যেন ব্যাংক থেকে পাওয়া যায় এবং লো ইন্টারেস্টে। এই 15% ইন্টারেস্ট দিয়ে কৃষি যন্ত্র কিনে এই যান্ত্রিকরণটা চালানো বেশ দুষ্কর হবে। এই দুইটা জিনিস হলে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে কৃষি মেকানাইজেশনে আর কোনো বাধা থাকবে না। আমরাও আশা করছি যে সরকার আপনাদের এই সুপারিশগুলো আমলে নেবেন এবং সেই সঙ্গে বাংলাদেশের কৃষি বিপ্লবের ক্ষেত্রেও একটি নতুন মাত্রা যোগ করবে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।